কি করছি, শেয়ার এবং শেয়ার ক্যাপিটাল। ঠিক আছে, শেয়ার এবং শেয়ার ক্যাপিটাল করতে গেলে আমাদের আসলে জানতে হবে যে শেয়ারটা কি। শেয়ার হচ্ছে, প্রথমেই মনে রাখবা যে শেয়ার ক্যাপিটালের একটা ক্ষুদ্র অংশ, ওয়ান কাইন্ড অফ পার্ট অফ দ্য শেয়ার। হুইচ টাইপ অফ পার্ট? সেই ক্ষেত্রে company needs a share capital to for its formation. It is the first condition. And after that, company, if it is public company, then company has to circulate its share capital to among the public, because to increase its share capitalটাকে দেন কোম্পানি কি করে, ইট ডিভাইডেড, বলা যায় যে স্মল ভ্যালু অফ শেয়ারস। আমি স্মল ভ্যালু অফ শেয়ারস এই জন্যই বললাম যে এটা একটা ভ্যালু, ফেস ভ্যালুর মতো। যেমন শেয়ারের ভ্যালু হয়তো বা 100 টাকা, হয়তো বা 200 টাকা, হয়তো বা 1000 টাকা, ও 2000 টাকা, লাইক দ্যাট, এরকম থাকতে পারে। তো সেই ক্ষেত্রে এখানে বলা হচ্ছে যে এখন যেটা এখানে আমি ওপেন করে তোমাদের জন্য রেখেছি, সেখান থেকে বলছি যে সাবসেকশন 84 of section 2 of the Companies Act 2013 defines shares as a share in a company's share capital including stocks. অর্থাৎ সেই আমাদের 1900 Companies Act 2013, এটা অ্যামেন্ডমেন্টটা আমরা দিব না, আমরা 1994 বলবো বারবার, অ্যামেন্ডমেন্ট খুব ছোট, সেটা অনুযায়ী শেয়ারকে ডিফাইন করা হয়নি আসলে। তো সেইখানে গিয়ে বলা হচ্ছে যে শেয়ার বলতে আমরা বলবো যে কোম্পানির শেয়ার ক্যাপিটাল যা স্টককেও ইনক্লুড করবে, ইটস ইনক্লুড স্টক। মানে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু শেয়ার ইট ইনক্লুড স্টক, কিন্তু মনে রাখবে উন্নত দেশে বা বেশ কিছু কান্ট্রিতে শেয়ার এবং স্টক এই দুটো আলাদা, ডিফারেন্স আছে, দিস টু আর নট সেম। এই ক্ষেত্রে দেখো 1956 সালের বলা হচ্ছে সেকশন 80 সাবসেকশন 80 অফ সেকশন 2 সিকিউরিটিজ কন্ট্রাক্ট অ্যাক্ট 1956, which relates to the definition of securities, clause 8 of section 2 of the Securities Contract Act, সেখানেও একটা ডেফিনেশন দেওয়া আছে। তো আমরা সিকিউরিটিজ এর ওই অনুযায়ী আমরা ডেফিনেশনটা করছি না, বিকজ সেখানে আবার বলা হয়েছে শেয়ারস আর ক্লাসিফাইড অ্যাজ এ ফর্ম অফ সিকিউরিটি। মানে ওইখানে জাস্ট এটুকুই বলা হয়েছে যে শেয়ারকে আমরা সিকিউরিটির একটা ফর্ম হিসেবে ক্লাসিফাই করতে পারি। তো এই ধরনের এগুলো আসলে আমাদের দেখার কোনো দরকার নাই, এই জিনিসগুলো আমাদের দরকার নাই এখান থেকে, এগুলো আমাদের দরকার নাই, আমরা আসলে বলতেও চাচ্ছি না। অ্যাকর্ডিং টু সেকশন 44 অফ অ্যাফোরমেনশন অ্যাক্ট, মানে ওই সিকিউরিটি অ্যাক্ট, শুধু দেখো, নোট নেসেসারি যে তোমাদের মুখস্থ করে ফেলতে হবে বা কিছু, সিকিউরিটিজ অ্যাক্টের সেখানে বলা হচ্ছে যে শেয়ার ইন এ বিজনেস আর মুভেবল প্রপার্টি, মানে বিভিন্ন ভাবে কিন্তু এটাকে ডিফাইন করা হচ্ছে। কেউ বলছে যে ইটস ওয়ান কাইন্ড অফ ফর্ম অফ সিকিউরিটি, আর একটা আইনে বলছে মুভেবল প্রপার্টি, আবার আমাদের কোম্পানি আইন সে বলছে শেয়ার, এটা তো শেয়ার ক্যাপিটালের একটা অংশ প্লাস এইটা স্টক। তাহলে আমরা শেয়ারকে কিভাবে ডিফাইন করতে পারি? কোম্পানি আইন অনুযায়ী আমরা কিভাবে ডিফাইন করতে পারি? Share are units of equity ownership interest in a corporation that exist as a financial assets, providing for an equal distribution in any residual profits. If any are declared in the form of dividends, shareholders may also enjoy capital gains if the value of the company rises. The term share may be defined in the different ways, as we know that the shareholders are treated as they are the proprietors of the company. So আমরা বলতে পারি যে share may be defined as an interest in the company which each proprietor enjoys proportionately. নিলয় পল, তোমার একটু মাইকটা বন্ধ করলে ভালো হতো। সরি ম্যাম। আর তোমাদের যারা পরে এন্ট্রি নিচ্ছ তারা একটু কাইন্ডলি যদি একটু অফ করো, তাহলে একটা আওয়াজ আসতেছে, ধরো ফ্যান চলার হোক বা যেমনই হোক, আমি আওয়াজটা পেতাম না, একটু অফ করে রাখো, ঠিক আছে?
এখন আমরা আমাদের মতো একটা ডেফিনেশন দিব। সেক্ষেত্রে আমরা বলবো, মানে নিজেদের ডেফিনেশন এটা, যে শেয়ার হচ্ছে ইটস স্মল ইউনিট অফ দ্য শেয়ার ক্যাপিটাল। আমরা এটা বলবো, এটা বলাটা বেটার, ইটস ওয়ান কাইন্ড অফ স্মল ইউনিট অফ দ্য শেয়ার ক্যাপিটাল। এবং এই স্মল ইউনিট অফ শেয়ার ক্যাপিটালটা আমরা কি করি, আমরা সাধারণত এই শেয়ার ক্যাপিটালটা শেয়ার হোল্ডারদের মধ্যে হয়তোবা ইকুয়ালি চেষ্টা করি যে যারা শেয়ার ক্রয় করবে তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করা। Shareholder may also enjoy capital gains if the value of the company rises. যদি কোম্পানির ভ্যালুটা বৃদ্ধি পেতে থাকে তাহলে শেয়ার হোল্ডার ক্যাপিটাল গেইন এনজয় করতে পারে। The term share may be defined in different ways, as we know that the shareholders are treated as the proprietors. So in this sense, share may be defined as an interest in the company which is proprietor enjoys proportionately. যেহেতু আমরা বলতেছি যে শেয়ার হোল্ডাররা দে আর দ্য প্রোপাইটর, এন্ড ফর দিস রিজন আমরা বলতে পারি যে শেয়ার it can be defined in another way. It's one kind of interest also which can the shareholder distribute among themselves. In other words, share may be defined as the sum of the some rights and obligations which are regulated by the articles. So a shareholder has a right. তো শেয়ার হোল্ডারের যে রাইট আছে এবং ডিউটিস আছে সেটা আমরা শেয়ার হোল্ডার এবং মেম্বার এই চ্যাপ্টারে পড়বো। এখন দেখো ক্যারেক্টারিস্টিক্স অফ শেয়ারস। এই ক্যারেক্টারিস্টিক্স অফ শেয়ারসটা পড়লে কিন্তু আসলে আমরা শেয়ারের ডেফিনেশনটা সম্পর্কে আরো ক্লিয়ার হব। শেয়ার সবসময় মনে রাখবা, ইটস নট এ সাম অফ মানি, ইটস নট ওয়ান কাইন্ড অফ যে আমি শেয়ার নিলাম মানে আমি 2000 টাকার একটা, মানে আমাকে একটা টাকার অংশ বা একটা পার্ট দেওয়া হলো, এরকম না কিন্তু। ইটস অ্যান ইন্টারেস্ট, ওকে, বাট দ্যাট ইন্টারেস্ট ইজ মেজার্ড বাই সাম অফ মানি। ধরো তোমার এই কোম্পানিতে শেয়ার আছে 10 লাখ টাকার, এটা তোমাকে আমি 10 লাখ টাকা দিয়ে দিবে না কোম্পানি যে তোমার শেয়ার আছে এই নাও টাকা, নো। বাট এটা তোমাকে বলবে যে তোমার একটা স্বার্থ, যেটা যেই স্বার্থটা আমরা টাকার ভ্যালুতে কনভার্ট করব। দ্যাট ইজ ফ্রম টুডে ইউ আর ট্রিটেড অ্যাজ দ্য শেয়ার হোল্ডার অ্যান্ড উই আর ট্রিটেড ইউ অ্যাজ দ্য শেয়ার হোল্ডার, অ্যান্ড এরপর আমরা বলবো যে ইউ হ্যাভ দ্য শেয়ার অফ 10 লাখ, 5 লাখ, হোয়াট এভার মে বি দ্য মানি অ্যামাউন্ট, আমরা তাকে একটা সাম অফ মানি দিয়ে তার ইন্টারেস্টটা কনফাইন করে দেব। সো এই জন্য আমরা বলতে পারি যে শেয়ার ইজ নট এ সাম অফ মানি, বাট ইটস অ্যান ইন্টারেস্ট হুইচ ইজ মেজার্ড in a sum of money. And then the share and the other interest of the member in a company, it's a movable property. Movable property তোমরা কিভাবে বুঝবে? Because movable property can easily transferable, এবং আমরা জানি যে শেয়ার ইজিলি ট্রান্সফারেবল। The shares of a company are freely transferable in a manner provided by the articles of the company. According to the provisions of the Companies Act 1994 and the memorandum and articles of association of a company, a shareholder has some rights and duties as well as liabilities. A share is an interest having a money value and made up of diverse rights is specified under the articles of association. এখন বলছে যে শেয়ার, এটার একটা ইন্টারেস্ট থাকবে, এর একটা মানি ভ্যালু থাকবে এবং ডাইভার্স রাইটস থাকবে যা আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনের আন্ডারে স্পেসিফাই করা হবে। ইচ শেয়ার মাস্ট বি নাম্বার্ড সো দ্যাট ওয়ান ক্যান বি ডিস্টিংগুইশড ফ্রম অ্যানাদার। এরপর আবার বলছে যে প্রত্যেক শেয়ার কিন্তু নাম্বারিং করা হবে। এই নাম্বারিং করার কারণ হচ্ছে যাতে একটা শেয়ার আর একটা শেয়ারের কাছ থেকে আলাদা করা যায়। যেমন ধরো শেয়ার, আমরা একটা কোম্পানির শেয়ার ছাড়ছি, 20,000 শেয়ার ছাড়ছি, তাহলে এই 20,000 শেয়ারেরই কিন্তু একটা ইউনিক কনজিকিউটিভ নাম্বার থাকবে, অর্থাৎ ধরো 1 থেকে 20,000, ওকে, তাহলে এই 1 থেকে 20,000 নাম্বারই থাকবে। এর শুরুতে আমরা হয়তোবা এ বি সি ডি বা ক খ লাইক দ্যাট কিছু একটা দিতে পারি, অথবা 1 থেকেই হবে, ধরো তার সামনে আমরা 2টা 0 দিয়ে, আমাদের কোম্পানির কোড আছে 54, আমরা 541 দিতে পারি, এরপরেরটা 00542, 00543 লাইক দ্যাট, এভাবে হলেও সেটা 20,000 নাম্বার পর্যন্ত যাবে। এখন সেই ক্ষেত্রে এটা কেন হবে? বিকজ এটা না হলে তো আমি অ্যাজ এ শেয়ার হোল্ডার, আমার কাছে যে নাম্বারের শেয়ার থাকবে তোমার কাছেও সেই নাম্বার হয়ে যাবে। সেই কারণে শেয়ারের নিয়ম হচ্ছে
যে শেয়ার অবশ্যই এটা প্রত্যেকের একটা ফেস ভ্যালু থাকবে এবং কনজিকিউটিভ ডিফারেন্ট নাম্বার থাকবে। দেন ক্লাসিফিকেশন অফ দ্য শেয়ারস, শেয়ারের ক্লাসিফিকেশনটাতে আসো। শেয়ারকে আসলে কয় ভাগে ভাগ করা যায়? A company share may be of different kinds, such as preference share, ordinary shares, deferred or promoter shares, and other shares. Naturally, these are the four types. So, literally, preference share, what is that? দেখো নামটা কি বলছে, হোয়াট ইজ প্রিফারেন্স শেয়ার, হোয়াট ইজ ইটস ইউর নেম প্রিফারেন্স, দ্যাট ইজ নামেই বলছে, উইদিন ইটস নেম ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট ইট ইজ ওয়ান কাইন্ড অফ privileges benefit to acquire some benefit, and in that case we can say preference share, the share are those of which have some preference over other kind of shares. That is, among these four types of shares, these preference shares have some benefits and preference over other kinds of shares. The preference may be in the ways of payment of dividend or the payment of capital in the event of the winding up of the company. So try to remember that when the company actually give this preference, company will give this preference when company try to distribute its dividend, and at the time of the liquidation of the company, when the company have to distribute its share at the time of liquidation. So what are the characteristics of preference share? Preference shares have the following characteristics. Dividend to be paid to the shareholders is fixed by the articles of the company. ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স, শেয়ার হোল্ডারকে আমরা কোন ধরনের প্রফিট দেব, মানে ডিভিডেন্ড দিব, প্রফিটের ক্ষুদ্রাংশ, সেটা ফিক্সড থাকবে প্রেফারেন্স শেয়ারের ক্ষেত্রে। আর্টিকেলস, কোম্পানির আর্টিকেলসে উল্লেখ করা হবে যে এই কোম্পানির যারা প্রেফারেন্স শেয়ার হোল্ডার, দে উইল গেট 2% or 3% of the total profit of the company as the dividend of the preference share. The preference shareholders get some priority to the distributed dividend of the company. আবার তাদেরকে আবার কি করা হবে, they will receive or they get some priority. এটা আমরা ডেফিনেশনেই বলেছি যে they will receive some priority over the other shareholders. Their claims are satisfied at first in compensation to other shareholders, and this is another point, their claims are satisfied in first time. So, as if we want to give an example, then we can say, think about four shareholder. One is preference shareholder, another one ordinary shareholder, another one is deferred shareholders or promoter shareholders. They all apply to get some profits from the company, that is dividend from the company, but company will concentrate first the application on the preference shareholder. Okay, from company will first look after the preference shareholder application. In this case, their claims are satisfied first. এই জন্যই বলা হচ্ছে যে তাদের দাবি আগে পূরণ করবে কোম্পানি, and in the event of winding up of the company, the preference shareholders get their capital back. So winding up এর সময় দেখো প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা যে মানিটা ইনভেস্ট করেছিল সেই মানিটা তারা ব্যাক পাবে। সো তাদের রাইটসটা কতটা প্রিভেইল করছে প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের। নাও প্রেফারেন্স শেয়ারের আবার কিছু প্রকারভেদ রয়েছে, এই প্রকারভেদটা আমরা একটু পড়ি। এই প্রেফারেন্স শেয়ারটাই কিন্তু আমাদের শেয়ারের টাইপস এর মধ্যে বেশ বড় একটা টাইপস। প্রথমেই দেখো cumulative preference share, number one. So by this it means that the shareholders are entitled to an annual fixed dividend. If in any year the profits of the company are not enough to satisfy the said class of shareholders, the right does not lapse but continues. And if the company makes profits in subsequent year, their claims must be satisfied at first. কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার বলতে আমরা কি বুঝবো? সেই ক্ষেত্রে দেখো বলছে যে শেয়ার হোল্ডাররা একটা ফিক্সড ডিভিডেন্ড পাওয়ার অধিকারী। ডিভিডেন্ড মানে মনে রাখবা প্রফিট।
এই ক্ষেত্রে দেখো, এই অর্থ বছরে ধরো 2021-22 অর্থ বছরে আমার কোম্পানি প্রফিট করতে পারলো না, মানে এনাফ প্রফিট করেনি যেটা দিয়ে আমি এই প্রেফারেন্স শেয়ার হোল্ডারদেরকে তাদের প্রফিটটা দিতে পারি। এতে করে মজার ব্যাপার হচ্ছে যে কিউমুলেটিভ শেয়ার হোল্ডারদের রাইটসটা ল্যাপস হয়ে যাবে না, বরঞ্চ ক্যারি ফরওয়ার্ড হবে টু দা কনজিকিউটিভ ইয়ার্স, অর্থাৎ পরবর্তী বছরে গিয়ে কোম্পানি যদি লাভ করে, দেন সেই প্রফিট থেকে কোম্পানি প্রথম যাদেরকে এই ডিভিডেন্ডটা দিবে, দে আর দ্য কিউমুলেটিভ শেয়ার হোল্ডার্স। আমার মনে হয় তোমরা বুঝেছো। এরপরে দেখো নন কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ারস। What is that non-cumulative preference share? Non-cumulative preference share are also termed as ordinary preference shares, which signify that shareholders of this kind carry a preference right only to a fixed dividend payable out of the profits of each year. পার্থক্যটা কোথায় দেখো, কিউমুলেটিভে আমরা বলেছি যে এই বছরে যদি কোম্পানি প্রফিট করতে না পারে, তাহলে এই বছরের আমাকে যে প্রফিটটা দেওয়ার কথা ছিল অ্যাজ এ কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার হোল্ডার, আমাকে আগামী বছরে প্রফিট করলে সেখান থেকে আমাকেই আগে দেবে। বাট নন কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ারের সবচেয়ে বড় জিনিস হচ্ছে, নন কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ারের ক্ষেত্রে দেখো এই জায়গায় আমি একটু রেড মার্ক করি, দেন ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড। যারা একটু অন্য মনস্ক হয়েছো, ম্যামের রেড মার্ক করা অংশটা একটু দেখো। অর্থাৎ নন কিউমুলেটিভ এর ক্ষেত্রে দা প্রসেস ক্যান নট বি ক্যারি ফরওয়ার্ড, অর্থাৎ এটাকে ক্যারি ফরওয়ার্ড করে সামনের দিকে আগানোর কোনো সুযোগ থাকবে না। যে অর্থ বছরের জন্য কোম্পানি প্রফিট করবে সেই অর্থ বছরেই কোম্পানি আমাকে ডিভিডেন্ডটা দিবে। If in any year after satisfying the cumulative preference shareholders there are not sufficient profit left to distribute them, their claim lapse. অর্থাৎ কিউমুলেটিভ শেয়ার হোল্ডারদেরকে টাকা দেওয়ার পরে যদি দেখা যায় নন কিউমুলেটিভ শেয়ার হোল্ডারদের জন্য টাকা নেই আর, তাহলে ওরা আর পরের বছরে গিয়ে এটা ফেরত পাবে না, ল্যাপস করবে। 3 নাম্বার দেখো পার্টিসিপেটিং প্রিফারেন্স শেয়ারস। These shares are also one kind of preference shares. The holders of this kind of shares get two preferences. Number one, preferences to a fixed rate of dividend in the preference to other classes of shares. First one to a fixed rate of dividend, that is participating preference share. These shareholder or these kinds of shareholders, এই প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা দুই ধরনের অধিকার লাভ করে। প্রথমত তারা একটা ফিক্সড রেটে ডিভিডেন্ড পায়, ওকে, অন্য ধরনের শেয়ার হোল্ডার থেকে। 2 নম্বর, টু শেয়ার দ্য ব্যালেন্স অফ প্রফিটস ইন সাম প্রপোর্শন, অর্থাৎ ব্যালেন্স অফ প্রফিট তারা ইন সাম প্রপোর্শনে কি করে, শেয়ার করে। অর্থাৎ সবাই নিজেদের মধ্যে ইন প্রপোর্শনেট ওয়েতে ধরো এই ব্যালেন্সটা ভাগ করে নেয় আর কি। তো however the articles of the company should contain the provisions about this right to participate in surplus profit. কোম্পানির আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনের বলা যে বক্তব্য রয়েছে, অর্থাৎ আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনে যদি একটা প্রভিশন উল্লেখ থাকে যে ঠিক আছে তারা সারপ্লাস প্রফিটে পার্টিসিপেট করতে পারবে, মানে আমি বলবো যে এটার নাম পার্টিসিপেটরি হয়েছে এইটুকুর জন্য, ঠিক আছে, যে ওয়েদার ওরা পার্টিসিপেটিং অর্থাৎ সারপ্লাস প্রফিটে তারা কোনো রকম পার্টিসিপেট করতে পারে কিনা বা করে কিনা। নন পার্টিসিপেটিং প্রেফারেন্স শেয়ারে the holders of non-participating preference shares are entitled only to the fixed rate of the dividend in preference to any other class of shares, but with the ordinary shareholders they cannot participate with the balance of profits. Generally, in absence of any clear provision in the article of the company, a preference shareholder shall be deemed to be a non-participating preference shareholder. নন পার্টিসিপেটিং, দেখো আমি কিন্তু এখানে তোমাদেরকে বলেছিলাম পার্টিসিপেট ইন সারপ্লাস প্রফিট, যদি মনে রাখো, তাহলে নন পার্টিসিপেটিং এর ক্ষেত্রে কি বলা আছে, দ্য হোল্ডার্স অফ নন পার্টিসিপেটিং প্রেফারেন্স শেয়ারস,
তারা শুধুমাত্র ফিক্সড রেট অফ ডিভিডেন্ডে পার্টিসিপেট করতে পারে। অর্থাৎ এই যে দেখো দুটা যে আমরা পার্টিসিপেটিং প্রেফারেন্স শেয়ারের দুটা আমরা বললাম যে তারা বেনিফিট পাবে, একটা হচ্ছে ফিক্সড ডিভিডেন্ড পাবে, দুই হচ্ছে সারপ্লাস প্রফিটে পার্টিসিপেট করতে পারে। নন পার্টিসিপেটিং প্রেফারেন্স শেয়ারের ক্ষেত্রে বলা হচ্ছে যে তারা শুধু ফিক্সড রেটে ডিভিডেন্ড পাবে, কিন্তু অর্ডিনারি শেয়ার হোল্ডারদের মতো দে ক্যান নট পার্টিসিপেট অন দা ব্যালেন্স প্রফিট। কথাটা খেয়াল করেছো যে এই যে পার্টিসিপেট ইন সারপ্লাস প্রফিট আর দে ক্যান নট পার্টিসিপেট ইন দা ব্যালেন্স প্রফিট অর সারপ্লাস প্রফিট, এটাই কিন্তু পার্থক্য করছে, মাথায় রাখো। এক নাম্বার কন্ডিশন দুটার ক্ষেত্রেই এক। এরপর আসো কনভার্টেবল প্রেফারেন্স শেয়ার। কনভার্টেবল প্রেফারেন্স শেয়ার বলতে আর শেয়ারস which can be converted into equity shares within a certain period. কনভার্টেবল প্রেফারেন্স শেয়ারের আসলে এই শেয়ারও কিন্তু প্রেফারেন্স পাবে, এই শেয়ার হোল্ডাররাও প্রেফারেন্স পাবে, বাট বলছে কনভার্টেবল প্রেফারেন্স শেয়ার এটা কনভার্টেড ইনটু ইকুইটি শেয়ার উইদিন এ সার্টেন পিরিয়ড, মানে কিছু দিনের মধ্যেই এটাকে প্রেফারেন্স শেয়ারে কনভার্ট করা যায়। and non-convertible বলা হচ্ছে non-convertible preference share are that type of shares, the shares the holders of which are not allowed to convert their shares into equity shares, that is they cannot convert their shares into equity shares. এটার পার্থক্যের বিষয়টা কোথায়, এই কনভার্সন নিয়ে মনে রাখবা, এই কনভার্সন এর উপরে ডিপেন্ড করছে যে এর পার্থক্যটা কি। হ্যাঁ, এখানে কনভার্টিবল উই ক্যান কনভার্ট, বাট নট নন কনভার্টেবল প্রিফারেন্স শেয়ার উই ক্যান নট কনভার্ট দ্য শেয়ারস ইনটু দ্য ইকুইটেবল শেয়ার। এর লাস্টে বলা আছে দেখো রিডিমেবল প্রিফারেন্স শেয়ারস, সেকশন 154 of the Companies Act, it provides that a company, if so authorized by its articles, may issue preference shares which are at the opinion of the company are liable to be redeemed. অর্থাৎ যে ধরনের শেয়ারগুলো প্রত্যাহার করে নেওয়া যায় সেগুলোকে বলা হচ্ছে রিডিমেবল প্রেফারেন্স শেয়ার। অপশন অফ দ্য কোম্পানি আর লায়াবল টু বি রিডিমড, অর্থাৎ কোম্পানির অপশন থাকে ওকে যে দে ক্যান রিডিম ইট। প্রেফারেন্স শেয়ারস অলরেডি ইস্যুড ক্যান নট বি কনভার্টেড ইনটু রিডিমেবল প্রেফারেন্স শেয়ার। অর্থাৎ তুমি যদি একবার প্রেফারেন্স শেয়ার বাজারে ছাড়ো সেটাকে রিডিমেবল বা এই যে প্রেফারেন্স শেয়ারে কনভার্ট করতে পারবে না। তার মানে ধরো আমি প্রেফারেন্স শেয়ার কিনেছি, তুমি বলতে পারো না পরবর্তীতে বা আমরা যেগুলো ছেড়েছিলাম প্রেফারেন্স শেয়ার সেটাকে এখন রিডিমেবল প্রেফারেন্স শেয়ার বলছি, তাহলে তো কোম্পানি প্রত্যাহার করে নিবে, আমি তো আর প্রফিট পাবো না। বুঝতে পেরেছো কথাটা? এই জন্য কথাটা বলা হচ্ছে যে প্রেফারেন্স শেয়ার যদি ছাড়া হয় ওটাকে রিডিমেবলে কনভার্ট করা যায় না। কোম্পানির অপশন আছে, কোম্পানি যদি রিডিমেবল প্রেফারেন্স শেয়ার ছাড়তে চায়। ম্যাম তোমার হায়দ্রাবাদ যাইতে হইতো। এই সাই কে রে কথা বলছে? দেখো তো হাফিজ কে আনমিউট আছে, কার সাইদাবাদ যাইতে হইতো দেখো। আমি বারবার বলছি তোমাদের কথায় আমাকে ডিস্টার্ব করো না প্লিজ। অল আর নাও সাইলেন্ট, আমি দেখতে পাচ্ছি না আমার পার্টিসিপেটরদেরকেও আমি দেখতে পাচ্ছি না। উফ, আমার বিরক্ত লাগছে আজকে, আমার সেটআপে যে কোথায় ক্লিক করে কি হলো আমি আর দেখতে পাচ্ছি না, অশান্তি ধরে গেল আমার। ওকে সবাই সাইলেন্ট রাখো। এরপর দেখো নাম্বার 2, অর্ডিনারি অর ইকুইটি শেয়ার। অর্ডিনারি শেয়ারস আর দোজ which have not a special right as a dividend or capital allotted to them. অর্ডিনারি শেয়ার হোল্ডার বলতে আমরা বা শেয়ার বলতে আমরা সেই ধরনের শেয়ার বুঝবো আসলে যে শেয়ার কোনো বিশেষ অধিকার প্রদান করে না তার শেয়ার হোল্ডারদেরকে, একবারে সিম্পল কথায়। ইন আদার ওয়ার্ডস all shares other than preference shares are ordinarily equity shares. The ordinary or equity shareholders are entitled to dividend from the net profits of the company only.
after satisfying the claims of the preference shareholders. খেয়াল করো, ordinary equity shares holders, they are entitled dividend কখন? From the net profit of the company only after satisfying the claims of the preference shares. অর্থাৎ প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের যখন ক্লেম স্যাটিসফাই করা হবে তারপরে কিন্তু অর্ডিনারি শেয়ার হোল্ডাররা ডিভিডেন্ড বা প্রফিট পাওয়ার অধিকারী হবে। They are also entitled capital on the winding up of the company only after the capital of the preference shareholder has been paid. Even যখন ক্যাপিটাল কোম্পানির উইন্ডিং আপের সময় ক্যাপিটাল পে করা হবে সবাইকে, তখন তাদেরকেও পে করা হবে, কিন্তু কখন? শর্তটা হচ্ছে আগে প্রেফারেন্স শেয়ার হোল্ডারদেরকে ক্যাপিটাল পে করে নিয়ে তারপরে। ডেফার্ড শেয়ারস, deferred shares are also called as the promoters shares, since these types of shares are issued to the promoters or funders of the company for the service rendered by them in promoting and forming the company. When the claims of all the ordinary shareholders are satisfied, the deferred shareholders are satisfied as well. Deferred shares are mostly used as a method of compensation for executives and founders of a company, or to induce investor to invest a company. Deferred shares come with many restrictions such as vesting periods, company performance, the market price to the stock, and others. Traditionally, deferred shares are just part of the larger compensation plan. Employees issued with the deferred stock may also receive more traditional stock options, which may be subject to certain vesting periods as well as other investment or retirement options. So deferred shares বলতে যে বলছে as the promoter shares, আমরা promoter শেয়ারও বলতে পারি এটাকে, কারণ কি, since the type of the shares are issued to the promoters or founders of the company, কোম্পানির শুরু থেকে যারা কোম্পানির ফাউন্ডার হিসেবে থাকে বা প্রমোটার্সরা থাকে তাদেরকে আসলে এই শেয়ারটা ইস্যু করা হয়। যখন সকল ধরনের অর্ডিনারি শেয়ার হোল্ডারদের ক্লেম স্যাটিসফাই করা হয়, দেন এই ডেফার্ড শেয়ার হোল্ডারদের বিষয়টা আসে এবং এই ডেফার্ড শেয়ার হোল্ডারদের শেয়ার তাদেরকে ডিস্ট্রিবিউট করা হয়। দে আর অলসো স্যাটিসফাইড অ্যাজ ওয়েল। ডেফার্ড শেয়ার এই জন্যই কিন্তু বলা হচ্ছে যে সবার, তার মানে দেখো অর্ডিনারি শেয়ার হোল্ডারদের কখন বেনিফিট দেওয়া হয়, প্রেফারেন্স শেয়ার হোল্ডারদেরকে দেওয়ার পর যদি কোম্পানিতে থাকে, প্রেফারেন্সদের দেওয়ার পর অর্ডিনারি দেওয়ার পর 3 নম্বরে আসে এই ডেফার্ড শেয়ার হোল্ডাররা, এখানে লাস্ট। ট্র্যাডিশনালি আবার বলছে deferred shares are just part of a larger compensation plan, অর্থাৎ ইটস ওয়ান কাইন্ড অফ কম্পেনসেশন প্ল্যান অফ, যে ঠিক আছে তুমি কোম্পানিতে এটা করছো, কোম্পানি যদি তোমাকে এই ধরনের বেনিফিট না দিতে পারে তাহলে কোম্পানি তোমাকে যদি পারে এই কম্পেনসেশনটা পে করবে। সো এটা কোম্পানি শুধুমাত্র ফাউন্ডার্স বা প্রমোটার্সদেরকেই দিয়ে থাকে, বাইরের কাউকে নয়। Other shares, there are also some other shares before us. So what kinds of share? Those are bonus shares, no par value shares, non-voting ordinary shares, employee shares. So these are another kinds of shares. And here is this, the bonus shares. What is this? Literally, when a company does not choose to distribute all its profit or extra profits during the particular year, then it may issue fully paid bonus share which are given to the members instead of the dividend or in addition to dividend that may be paid to them. বলছে যে যখন আসলে কোম্পানি তার does not choose to distribute all its profit, ধরো অনেক প্রফিট হয়েছে হয়তো বা কোম্পানি শেয়ার হোল্ডারদেরকে যে পার্সেন্টেজ দেওয়ার কথা ছিল আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনের, কোম্পানি হ্যাজ ডিস্ট্রিবিউটেড দ্যাট, এরপরও কিছু রয়ে গেছে কোম্পানির হাতে, তখন কোম্পানি কি করতে পারে? দেন কোম্পানি মে ইস্যু ফুললি পেইড বোনাস শেয়ার, এটা তখন কোম্পানি বোনাস শেয়ার হিসেবে ইস্যু করতে পারে, এটা কিন্তু শেয়ার ক্যাপিটালের শেয়ার না। দেন দিস উইল বি নেমড অ্যাজ বোনাস শেয়ার, কারণ এটা ওই যে প্রফিটের টাকা থেকে ছেড়েছে তাই। এবং এটা কিন্তু শুধুমাত্র কোম্পানি তার এক্সিস্টিং মেম্বারদেরকে দিবে। ওকে, নো পার ভ্যালু শেয়ারস, when shares are issued within no fixed value, then these are called no par value shares.
no par value shares are available in USA and New Zealand, but not in Bangladesh, UK, or Australia. So no par value share is only existed in USA. Here, share ইস্যুর কথা বলা হচ্ছে যে নো পার ভ্যালু হিসেবে যখন ইস্যু হবে তখন এর ভ্যালুটা পার শেয়ারে ইকুয়াল থাকে না, এটা ফ্ল্যাকচুয়েট করতে পারে। নন ভোটিং অর্ডিনারি শেয়ার্স, 3 নাম্বার আমরা আদার শেয়ার্স, 3 নাম্বার আদার শেয়ার্সটা করছি। When a company issues shares to raise capital but holds the controlling power in the hands of its majority, it may issue non-voting ordinary shares. In case of issue of non-voting ordinary shares, the SEC may want to be satisfied for the issue of such shares when a company issues shares to its employees. Then the issued shares may be called employees' shares. These generally happen to companies which were nationalized after Liberation War, but subsequently when the government made them denationalized, it was decided that 51% shares would be allotted to the outsiders and remaining 49% shares of its members and employees. প্রথমতই বলছে দেখো যে ক্যাপিটাল রেজ করার জন্য যখন কোম্পানি শেয়ার বাজারে ছাড়তে চায়, কিন্তু কোম্পানি যদি চায় যে সে তার কন্ট্রোলিং পাওয়ার it wants to take in its own hand, then it may issue non-voting ordinary shares. তার মানে শেয়ার হোল্ডাররা শেয়ার কিনবে বাট দে ক্যান নট গিভ ভোট। ইন কেস অফ ইস্যু অফ নন ভোটিং শেয়ার, আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ওয়ান্ট টু বি স্যাটিসফাইড, মানে স্যাটিসফাই হতে চায় যে এই ধরনের শেয়ার যখন আমরা ইস্যু করব, কোম্পানি তখন এই শেয়ারটা ম্যাক্সিমাম ক্ষেত্রে যেন তার এমপ্লয়িজদের ইস্যু করে। তখন এই শেয়ারকে আসলে এমপ্লয়ি শেয়ারও বলা যায়। এই ধরনের ক্ষেত্রে আমরা দেখি, মানে কোন ধরনের ক্ষেত্রে, জেনারেলি ইট হ্যাপেন টু কোম্পানিজ হুইচ ওয়ার ন্যাশনালাইজড আফটার দ্য লিবারেশন ওয়ার, দ্যাট ইজ স্বাধীনতা যুদ্ধের পরে যখন কোম্পানি ন্যাশনালাইজ থেকে সাবসিকুয়েন্টলি কিন্তু আবার ডিন্যাশনালাইজড হয়ে গেছিল, বুঝছো, যদিও তো যাক সেটা ন্যাশনালাইজ হতে চেয়েছিল যে আমরা জাতীয় কোম্পানিতে পরিণত করছি, তখন কোম্পানির মধ্যে টেন্ডেন্সি ছিল যে কন্ট্রোলিং পাওয়ার একেবারে সেন্ট্রালি গভর্নমেন্টের হাতে থাকবে। বাট পরবর্তীতে এটা ডিন্যাশনালাইজড হয়ে গেছে এবং ডিসিশনটা হয়েছে এরকম যে না ঠিক আছে, আমরা গভর্নমেন্ট বলছি তখনই যখন আমরা আউটসাইডারদেরকে 51% শেয়ার আমরা অ্যালোকেট করব আউটসাইডারদেরকে এবং 49 অর্থাৎ মেজরিটি আমরা আউটসাইডারকে দিব, কিন্তু ভাস্ট মানে মেজরিটি থেকে মাত্র 2% কম সেটা থাকবে কন্ট্রোলিং অথরিটির হাতে, টু ইটস মেম্বার্স অ্যান্ড এমপ্লয়িজ। ওকে, রিমেনিং 49% যখন মেম্বার এমপ্লয়িদের হাতে থাকে আর 51% যখন বাইরে আউটসাইডারদের কাছে থাকে, তখন আমরা বলি নন ভোটিং অর্ডিনারি শেয়ারস, এমপ্লয়িজ শেয়ারস। এখন আমরা বলছি, একটু আগেই আমরা বলেছি যে নন ভোটিং শেয়ার সাধারণত এমপ্লয়িদেরকে দেওয়া হয় বলে এগুলাকে আমরা এমপ্লয়ি শেয়ার বলি। তো আমরা সিতে উই হ্যাভ অলরেডি মেনশন দ্য definition of employee share, so it is, I think, not necessary to repeat again and again the same thing. Okay, Redeemable preference shares. According to Section 154 of the Companies Act, a company, if so authorized by its articles, may issue preference shares which are at the option of the company are liable to be redeemed. Generally, a company raises capital by issuing shares, which is liable to be returned by the company only on its winding up. Notwithstanding, under Section 154, a company may return such capital during the lifetime of the company, subject to the terms of the issues or service of notice. Paying back of the capital is popularly called redemption.
preference shares already issued cannot be converted into redeemable preference shares because this is not an issue within the meaning of this section. সো কি বললো এখানে, বলছে আমরা কিন্তু রিডিমেবল প্রেফারেন্স শেয়ার সম্পর্কে আগেই একটু জেনেছি, ঠিক না? আমরা জেনেছি এটা কিভাবে? আমরা প্রথমে যখন ক্লাসিফাই করি তখন সেখানে আমরা দেখেছি রিডিমেবল প্রেফারেন্স শেয়ার নামে একটা শেয়ার রয়েছে। সেই ক্ষেত্রে আমরা জানি যে এইখানে আমাদের কি করে কোম্পানি আইন, কোম্পানি যদি আসলে আর্টিকেলে অথরাইজেশন দেওয়া থাকে কোম্পানিকে, তাহলে আসলে কোম্পানি এই রিডিম করতে পারে, কোনো প্রেফারেন্স শেয়ারকে প্রত্যাহার করে নিতে পারে। আমরা জানি যে ইটস দ্য normal rule for a company to gather some capital by issuing shares. In that case কোম্পানি কিন্তু শেয়ার ইস্যু করবেই। সেই ক্ষেত্রে কোম্পানি এই শেয়ারগুলা অনলি রিটার্ন করবে কখন? উইন্ডিং আপের সময়। আন্ডার সেকশন 154 কোম্পানি মে রিটার্ন সাচ ক্যাপিটাল ডিউরিং ইটস লাইফ টাইম। অর্থাৎ এই প্রেফারেন্স শেয়ারটাকে দেখা যাচ্ছে কোম্পানি তার হয়তোবা উইন্ডিং আপের সময়ে করতো ব্যাক, বাট তার লাইফ টাইমে ব্যাক করতে পারে সাবজেক্ট টু দ্য সাম টার্মস এন্ড কন্ডিশন অফ দ্য ইস্যু অর সার্ভিস অফ দ্য নোটিস। পেইং ব্যাক অফ দ্য ক্যাপিটাল ইজ পপুলারলি কল্ড রিডিমশন। অর্থাৎ যখন ক্যাপিটালটা পে ব্যাক করা হচ্ছে এটাকেই কিন্তু প্রত্যাহার করা হচ্ছে, মনে রাখো। এই পে ব্যাকটা কে করছে? কোম্পানি করছে। অর্থাৎ কোম্পানি, আমি একটু বুঝাই দিই তাহলে বুঝবো। হঠাৎ করে রিডিমশন মাথায় ঢুকছে কিনা তোমরা কেউ কোনো কিছু বলছো না। ধরো আমি শেয়ার দিলাম, তোমরা শেয়ার নিলা, আমি লিকুইডেশনে যাচ্ছি না, এখন আমি টাকা দিয়ে পে ব্যাক করছি, মানে তোমার যে শেয়ারের দাম বা প্রফিট যেটা কথা ছিল আমি তোমাকে দিয়ে শেয়ারটা নিচ্ছি। কথাটা বুঝতে পেরেছো? দিস ইজ রিডিম। নেওয়ার কথা ছিল আমার লাইফ টাইমে না, নেওয়ার কথা ছিল আমি যখন লিকুইডেশনে যাব তখন অ্যাজ এ কোম্পানি, বাট আমি আগেই নিচ্ছি। দিস ইজ রিডিমেবল প্রেফারেন্স শেয়ার। কিন্তু এই আগে নেওয়ার বিধানটা অবশ্যই, এই রুলসটা ইউ হ্যাভ টু মেনশন ইন দ্য আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন, আদারওয়াইজ ইউ ক্যান্ট। রুলস রিগার্ডিং দ্য ইস্যু অফ রিডিমেবল প্রেফারেন্স শেয়ারস। রিডিমেবল প্রেফারেন্স শেয়ারস যখন আমরা বাজারে ছাড়বো, দেন উই হ্যাভ টু ফলো সাম রুলস। এই রুলস গুলোই এখানে এখন আমরা পড়ে যাব। অথরাইজেশন অফ দ্য আর্টিকেলস। আমরা শুরু থেকেই দেখছি 154 নম্বর অনুযায়ী বারবার বলছি যে কোম্পানি যদি অথরাইজ করা না থাকে তার আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনে, তাহলে কিন্তু রিডিমেবল প্রেফারেন্স শেয়ার ইস্যু করতেই পারবে না। সুতরাং এটা করতে, রিডিমেবল প্রেফারেন্স শেয়ার সেকশন 154 কোম্পানি আইনে উল্লেখ করা আছে, এবং কোম্পানির আর্টিকেলে যদি থাকে এই যে অথরাইজড বাই ইটস আর্টিকেল, এর আর্টিকেলে যদি অথরাইজেশন করা থাকে তাহলেই কোম্পানি রিডিমেবল প্রেফারেন্স শেয়ার ইস্যু করতে পারে। এই ক্ষেত্রে বলছে যে জেনারেলি কোম্পানি রেজেস ক্যাপিটাল বাই ইস্যুইং শেয়ারস which is liable to return by the company on its winding up. Notwithstanding under section 154 company may return such capital during its lifetime. এটা আমরা আগেও বলেছি, of the company subject to the terms and the issue of service of the notice. অর্থাৎ আগে কিন্তু একটা নোটিশ সার্ভ করতে হয়, করার পরে টার্মস কন্ডিশনস ফলো করার পরে রিডিম করে নিতে পারে, শেয়ার প্রত্যাহার করতে পারে। এখন এই রিডিমেবল প্রেফারেন্স শেয়ার যখন বাজারে ছাড়া হবে তখন এর কিছু রুলস রেগুলেশনস আছে। সেই রুলস রেগুলেশনের মধ্যে প্রথম রুলসটা হচ্ছে অথরাইজেশন অফ দ্য আর্টিকেলস। এইটাই আমরা আসলে উপরের প্যারাগ্রাফটাতে পড়েছি, যার কারণে আমরা এটা বাদ রাখলাম। রিডিমশন আউট অফ প্রফিটস আন্ডার সেকশন 154(1)(a no issued preference share shall be redeemed except out of profits of the company which would otherwise be available for dividend or out of the proceeds of a fresh issue of share made for the purpose of redemption. রিডিমশন আউট অফ প্রফিটের ক্ষেত্রে বলা হচ্ছে, দেখো যে আউট অফ প্রফিট মানে প্রফিটের বাইরে গিয়ে, আন্ডার সেকশন, এই সেকশনে মানে আমরা একটা সেকশন অনুযায়ী এটা পড়ছি 154 এই রিডিমেবল প্রেফারেন্স শেয়ার কিভাবে ইস্যু করব রুলসটা বলা হচ্ছে। তো সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে নো ইস্যুড প্রেফারেন্স শেয়ার, দ্যাট ইজ
আমরা যদি অলরেডি কোনো প্রেফারেন্স শেয়ার ইস্যু করি তাহলে আমরা সেই ইস্যু করা শেয়ারকে আর রিডিম করতে পারবো না। শ্যাল বি রিডিম, ওকে, নো ইস্যুড প্রেফারেন্স শেয়ার শ্যাল বি রিডিম, মানে এটা আর রিডিম করতে পারবো না except out of profit of the company which would otherwise be available for dividend or out of the proceeds of a fresh issue of shares made for the purpose of redemption। তার মানে রিডিমশনের জন্য আমাকে কিন্তু নতুন করে শেয়ার ইস্যু করতে হবে। আমি যদি রিডিমশনের জন্য নতুন করে শেয়ার ইস্যু না করি তাহলে কিন্তু প্রেফারেন্স শেয়ার যেটা ইস্যু করেছি সেটা আমি রিডিম করতে পারবো না। শেয়ারস টু বি ফুললি পেইড আপ, company shall not issue any share for the purposes of redemption unless they are fully paid up। কোম্পানি রিডিমশনের জন্য কখনোই শেয়ার ইস্যু করতে পারে না যদি সেগুলো ফুললি পেইড আপ না হয়। আনলেস দে আর ফুললি পেইড আপ, অর্থাৎ ফুললি পেইড আপ না করা পর্যন্ত কিন্তু শেয়ার কখনো প্রত্যাহার করে নেওয়া যায় না। ক্রিয়েশন অফ দ্য ক্যাপিটাল রিডিমশন রিজার্ভ ফান্ড, if such shares are redeemed from the profits of the company shall create a company redemption reserve accounts out of its divisible profits, which should be equal to the nominal value of shares so redeemed। Creation of capital redemption reserve fund, অর্থাৎ একটা ক্যাপিটাল রিডিমশন রিজার্ভ ফান্ডের কথা বলা হচ্ছে। কোম্পানির যদি প্রফিট থেকে কোম্পানি কোনো শেয়ার রিডিম করতে চায় তাহলে বলা হচ্ছে যে তার জন্য কোম্পানি প্রয়োজনে একটা রিজার্ভ ফান্ড করবে, এর নামই হবে কোম্পানি রিডেমশন রিজার্ভ অ্যাকাউন্ট। এটা প্রফিটের অংশ থেকেই ফান্ড গঠিত হবে এবং এই ফান্ড থেকে কোম্পানির শেয়ারের ভ্যালু ফুললি পেড আপ করে দিয়ে রিডিমশন করে নিতে পারে। এই জন্য প্রিমিয়াম টু বি পেয়েবল আউট অফ দ্য প্রফিটস অফ দ্য কোম্পানি, অর্থাৎ কোম্পানির কিন্তু প্রফিট থেকেই প্রেফারেন্স শেয়ারস যদি কখনো রিডিম করা হয় আউট অফ দ্য প্রসিডস অফ এ ফ্রেশ ইস্যু, দ্য প্রিমিয়াম ইফ পেয়েবল অন রিডিমশন ইট মাস্ট বি ইস্যুড আউট অফ দ্য প্রফিটস বিফোর দ্য শেয়ারস আর রিডিম। তার মানে যে প্রিমিয়ামটা পে করতে হয় কোম্পানিকে, ইট মাস্ট বি পেইড ফ্রম ইটস প্রফিট, অন্য কোথাও থেকে না, কিন্তু এর লভ্যাংশ থেকেই এটা পে করবে টাকাটা। ব্যালেন্স শিটে স্টেটমেন্ট উল্লেখ করার কথা বলছে। স্টেটমেন্ট ইন ব্যালেন্স শিট, এ কোম্পানি হুইচ হ্যাজ ইস্যুড রিডিমেবল প্রেফারেন্স শেয়ার শ্যাল ইনক্লুড সাম পার্টিকুলার্স ইন এভরি ব্যালেন্স শিট ইস্যুড বাই ইট। ইন পার্টিকুলার, a statement is specifying what part of the issued capital of the company consists of such shares। প্রথমত বলছে দেখো যে সকল কোম্পানি রিডিমেবল প্রেফারেন্স শেয়ার বাজারে ছাড়বে তারা বলছে যে দে শ্যাল ইনক্লুড সাম পার্টিকুলারস ইন এভরি ব্যালেন্স শিট ইস্যুড বাই ইট। কোম্পানি কর্তৃক ইস্যুকৃত সকল ব্যালেন্স শিটে কিন্তু কোম্পানি এটার দেখাবে বা উল্লেখ করবে। এবং আবার বলছে দা পার্টিকুলারস আর, কি দেখাবে কি বলবে, এ স্টেটমেন্ট স্পেসিফাইং what part of the issued capital of the company consists of such shares or the date of redemption, or where no date is fixed for redemption, the period of notice to be given for redemption। অথবা ডেট অফ রিডিমশন হতে পারে, আর যদি কোনো ডেট ফিক্স না থাকে দেন দ্য বলা হচ্ছে দেখো where a company has redeemed or about to redeem any preference share, it shall have power to issue shares up to the nominal amount of shares redeemed or about to redeemed as if those had never been issued। বলছে যে নমিনাল অ্যামাউন্টটা এমন ভাবে রিডিম করা হবে, ধরে নেওয়া হবে যে এই ধরনের শেয়ার কখনো ইস্যুই করা হয়নি, মানে ওইভাবে আসলে রিডিমশন করা হবে। বাট অলরেডি বলা হচ্ছে যে প্রেফারেন্স শেয়ার এর রিডিম করার যদি ক্ষমতা থাকে তাহলে এটা নতুন করে শেয়ার ইস্যু করতে পারে, যে ধরনের শেয়ার রিডিম করার অধিকার আছে ওই ধরনের শেয়ারই সে আবার বাজারে ছাড়তে পারে। ঠিক আছে, ওই ভ্যালুরই ধরো তার প্রায় 2 কোটি শেয়ার এরকম রিডিমেবল শেয়ার, তো সে আবার এই 2 কোটি শেয়ার বাজারে ছেড়ে
এই রিডিম করে নিতে পারে শেয়ারটাকে। ইস্যু অফ নিউ শেয়ার ইস্যু করে সে নতুন করে শেয়ারটাকে প্রত্যাহার করে নিতে পারে, এটাই বলতেছে। তবে এমন ভাবে প্রত্যাহার করে নিবে মনে করা হবে যাতে সে আগে যে রিডিমেবল প্রিফারেন্স শেয়ার ছিল এটা অ্যালাউই করেনি, মানে অ্যালোকেটই করেনি। রিডিমশন এগেইনস্ট বোনাস শেয়ার, where redeemable preference share deemed to have never been issued, মানে ধরো কখনো ইস্যু করা হয়নি, as per the discussion made in the above mentioned provision, that is আমরা এতক্ষণ যে আলোচনা করলাম সেকশন 154 অনুযায়ী, are redeemed for the purpose of allotting them as fully paid up bonus shares to the members of the company. তো সেই ক্ষেত্রে আবার বলছে দেখো যে যদি এরকম কোম্পানি কোনো ডিসিশন নিয়ে থাকে 154 অনুযায়ী যে ঠিক আছে আমরা শেয়ার প্রত্যাহার করব, সেই ক্ষেত্রে বলছে যে ফুললি পেড আপ বোনাস শেয়ারের ক্ষেত্রে তারা এটা করতে পারে শুধুমাত্র কোম্পানির মেম্বারদের ক্ষেত্রে। কারণ আমরা দেখেছি যে বোনাস শেয়ারটা কোম্পানির মেম্বারদেরকেই সাধারণত দেওয়া হয় বা এমপ্লয়িদেরকে দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে কোম্পানি এরকম রিডিমশন মানে রিডিমেবল করতে পারে শেয়ার, তবে বোনাস শেয়ারের এগেইনস্টে, ঠিক আছে। দ্য রিডিমশন রিজার্ভ ফান্ড ইট মে বি অ্যাপ্লাইড বাই দ্য কোম্পানি আপ টু দ্য নমিনাল ভ্যালু। তো আমরা আগেই দেখেছি যে আসলে কোম্পানি চাইলে একটা রিডিমশন রিজার্ভ ফান্ডও করতে পারে, যেটার দ্বারা কোম্পানি এই শেয়ারের টাকাটা পে করে শেয়ারটা ফুললি পেড আপ করে ফেলে। নোটিস অফ রিডিমশন আন্ডার সেকশন 54, নোটিস অফ রিডিমশন মাস্ট বি সেন্ট টু দ্য রেজিস্টার উইদিন 15 days অফ দ্য ডেট অফ রিডেমশন। ওকে, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের শেয়ার নিয়ে পড়া আসলে রুলস রিগার্ডিং ইস্যু অফ রিডিমেবল প্রেফারেন্স শেয়ার। কিন্তু তোমাদেরকে যেটা বলতেছিলাম যে আমি এই শেয়ারের চ্যাপ্টারের আর একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সাথে শেয়ার করব এখান থেকে, ক্লাসিফিকেশন অফ শেয়ার ক্যাপিটাল। এটা কিন্তু আমরা মনে হয় না পড়েছি কি পড়িনি। আমরা শেয়ারের ক্লাসিফাই করেছি, শেয়ার ক্যাপিটাল ক্লাসিফাই করিনি। সুতরাং এটা অনেক গুরুত্বপূর্ণ। তোমরা দেখতে পাচ্ছ শেয়ার, নাও ইট ইজ শেয়ারিং এ নিউ ডকুমেন্ট, ক্লাসিফিকেশন অফ শেয়ার ক্যাপিটাল। ওকে, আসো, ক্লাসিফিকেশন অফ শেয়ার ক্যাপিটাল। হিয়ার দ্য শেয়ার ইজ ক্লাসিফাইড অ্যাজ অথরাইজড ক্যাপিটাল, ইস্যুড ক্যাপিটাল, subscribed capital, called up capital, paid up capital, unpaid capital, uncalled capital, reserved capital, capital reserved, loan capital, working capital, fixed or blocked capital. 12 classification. এর মধ্যে প্রথমতই দেখো authorized capital, the total limit of capital which a company can raise according to its memorandum is called authorized or registered capital. অর্থাৎ টোটাল লিমিট অফ ক্যাপিটাল যেটা আসলে কোম্পানি তার মেমোরান্ডামে উল্লেখ করে নেয়, সেই টোটাল ক্যাপিটালকে আমরা বলবো যে এটাই কোম্পানির অথরাইজড ক্যাপিটাল। এক্স কোম্পানি লিমিটেড স্টার্টস বিজনেস উইথ 1 crore টাকা as registered capital, which is divided into 1 lakh shares, each valuing 100 taka. Here, taka 1 crore is the registered capital. Okay, 1 crore টাকা দিয়েই আমরা রেজিস্টার করলাম, এটাই কিন্তু অথরাইজ বা রেজিস্টার্ড ক্যাপিটাল। ইস্যুড ক্যাপিটালটা কি দেখো, the part of registered capital which is offered by the company for subscription is called issued capital. তার মানে কোম্পানি যে পরিমাণ ক্যাপিটাল বাজারে ছাড়বে সেই ক্যাপিটালটাকে ইস্যুড ক্যাপিটাল বলা হয়। Among 1 lakh shares, 80,000 shares are divided to be offered for the subscription. So the issued capital will be 80,000 into 100, 80 lakh taka. Then subscribed capital. Subscribed capital is the value of the shares which were subscribed and therefore allotted. অর্থাৎ যে পরিমাণ শেয়ার আসলে ব্যক্তিরা কিনবে এবং অ্যালট করা হবে। Among 80,000 shares for 70,000 shares, ধরো আমরা যে উপরের 80,000 শেয়ার অলরেডি ইস্যু করলাম, সেখান থেকে আমাদের 70,000 শেয়ার সেল হয়ে গেল, মানে সাবস্ক্রাইবাররা কিনে নিল। Applications are received from the public.
মানে আমরা 70,000 শেয়ারের পেয়ে গেলাম। সো দ্য সাবস্ক্রাইবড ক্যাপিটাল উইল বি 70,000 into 170 lakh. Now called up capital. Called up capital is the total amount collected from the share issued which may be less than the equal to the subscribed capital. From the 70,000 share, only 80 টাকা for each share has been called up. কল্ড আপ ক্যাপিটালের মধ্যে দেখো যে আমরা কিন্তু 70 লক্ষ টাকা শেয়ার ছেড়েছিলাম, পার হেড মূল্য ছিল 100। এখন এর মধ্যে কোম্পানি কল করলো 80 টাকা করে, ঠিক আছে, ইচ শেয়ারের জন্য। সেক্ষেত্রে 80 গুণন 70,000 গুণ করো, 56 লক্ষ টাকা হচ্ছে আমাদের কল্ড আপ ক্যাপিটাল। আর পেইড আপ ক্যাপিটাল কোনটা? পেইড আপ ক্যাপিটাল ইজ দ্য আলটিমেট অ্যামাউন্ট পেইড আপ অর ক্রেডিটেড অ্যাজ পেইড আপ অন দ্য শেয়ার ইস্যুড। এখন ওই একই উদাহরণে তোমাদেরকে বোঝানো হচ্ছে among the 70,000 subscribed shareholder, 60,000 have actually paid up their part of capital. অর্থাৎ 60,000 পেইড আপ করে দিল তাদের ক্যাপিটাল। সো পেইড আপ ক্যাপিটাল উইল বি 60,000 into 80, কারণ আমরা কি 80 টাকা কল করেছিলাম না, কোম্পানি বলেছিল যে 100 মূল্যমানের শেয়ার হোল্ডারের আপনারা 80 টাকা করে পে করবেন। সো এই 80 টাকা যখন কল করলাম, মাত্র 60,000 শেয়ার হোল্ডার পে করলো, 70,000 করেনি। আমরা কিন্তু কল করেছিলাম, কল আপ করেছিলাম 56 লাখ টাকা, খেয়াল করো। সেখানে আমার 60,000 শেয়ারের মূল্য 80 টাকা করে আসলো, অর্থাৎ 48 লক্ষ টাকা আমার পেইড আপ ক্যাপিটালের মধ্যে ঢুকে গেল। এখন আনপেইড ক্যাপিটাল কোনটা? এই 56 লাখ থেকে 48 লক্ষ টাকা বাদ দাও, দিয়ে যে ক্যাপিটালটা থাকবে দ্যাট ইজ আনপেইড ক্যাপিটাল। দেন আনকল্ড ক্যাপিটাল, তাহলে একেবারে উপরে যাও, আনকল ক্যাপিটাল পেয়ে যাবা ইজিলি। আনকল ক্যাপিটাল কোনটা? আমরা 80 টাকা থেকে চাইছিলাম, 100 টাকার মধ্যে 20 টাকা চাইনি, এই 20 টাকা হচ্ছে আনকল ক্যাপিটাল। কিন্তু 20 টাকা তো না, আসলে 20 গুণন 70 কত দেখো, 14 লাখ টাকা আনকল্ড ক্যাপিটাল। রিজার্ভ ক্যাপিটাল এখন আসো। The part of the uncalled capital or the whole may be by a special resolution kept as reserve under section 74 of the Companies Act 1994 for utilization at the time of liquidation. It is called the reserve capital. Capital reserve, the fund created out of the profit or retained earnings for any specific reason and which is not ordinarily distributed is called capital reserve. It is also known as quasi-capital fund. So capital reserve এর ক্ষেত্রে বলছে যে যে ফান্ডটা আসলে প্রফিট থেকে ক্রিয়েট করা হয় বা অ্যাকচুয়ালি আর্নিংস থেকে আমরা পাই, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে সেটা ক্যাপিটাল রিজার্ভ। যেমন তোমরা দেখেছো যে প্রেফারেন্সের শেয়ার হোল্ডারদেরকে পে করার জন্য প্রেফারেন্সের রিজার্ভ একটা অ্যাকাউন্ট খোলা যেতে পারে, এগুলাকে আমরা বলতে পারি ক্যাপিটাল রিজার্ভ। লোন ক্যাপিটাল, company may raise capital by issuing debenture or any other instrument which creates charge on the company is loan capital. Company pays interest to the holders of such instrument. They are the creditors, not members, and therefore do not participate in the management. Working capital, the net balance with which the business of the company moves on is called working capital. Fixed or blocked capital, the asset of the company which is used for the purposes of businesses and where capital is kept blocked is called fixed capital. For example, factory, machine, building, etc. are blocked capital of a company. So these are actually the types of different types of capital. এরপর দেখো alteration of share capitals. A company limited by share, it may alter the condition of its memorandum for amendment in the capital clause. If authorized by its article section 53(1), capital may be increased by passing a resolution in an ordinary general meeting, but to reduce the capital, company must pass the proposal by a special resolution in the meeting of the shareholders. এই ক্ষেত্রে বিষয়টা একটু দেখো,
এখানে বলছে যে কোম্পানি লিমিটেড বাই শেয়ার মে অল্টার দ্য conditions of its memorandum for amendment in the capital clause if authorized by its article. আর্টিকেলে যদি অথরাইজেশন দেওয়া থাকে তাহলে লিমিটেড বাই শেয়ার কোম্পানি তারা মেমোরান্ডামের শর্ত পূরণ সাপেক্ষে আর্টিকেল সংশোধন করতে পারে। ক্যাপিটাল বাড়ানোও যেতে পারে, ক্যাপিটাল কমানোও যেতে পারে, তবে ক্যাপিটাল মে বি ইনক্রিজড বাই আমরা পাসিং এ রেজলিউশন ইন অ্যান অর্ডিনারি জেনারেল মিটিং। খেয়াল করো, অর্ডিনারি জেনারেল মিটিং এর সিদ্ধান্ত নিয়ে কিন্তু ক্যাপিটাল বাড়ানো যায়, বাট টু রিডিউস দ্য ক্যাপিটাল, কিন্তু যখন তুমি ক্যাপিটাল কমাতে যাবে কোম্পানি মে পাস দ্য প্রপোজাল বাই এ স্পেশাল রেজলিউশন ইন দ্য মিটিং অফ শেয়ার হোল্ডার্স। এই পার্থক্যটা একটু মনে রাখো, কমাতে গেলে স্পেশাল রেজলিউশন মনে থাকবে। দ্য কন্ডিশন অফ দ্য মেমোরান্ডাম মে বি অল্টার্ড with a view to increase its share capital by issue of new shares of such amounts as it thinks proper, consolidate and divide all or any of its share capital into shares of larger amount, convert all or any part of its paid up shares into stock and reconvert that stock into the paid up shares any amount, subdivide its shares or any of them into shares of a small amount than is fixed by the memorandum, cancel shares which at the date of passing the resolution in that behalf have not been taken or agreed to be taken by any person. So these are the actually the condition of the memorandum. আমরা বলতে পারি যে উইথ এ ভিউ টু আমরা শেয়ার ক্যাপিটাল বাড়ানোর জন্য করতে পারি এটা চেঞ্জ, কনসলিডেট বা শেয়ার ক্যাপিটাল ডিভাইড করবার জন্য করতে পারি, কনভার্ট অল অর এনি পার্ট অফ দ্য পেড আপ শেয়ারকে আমরা স্টকে কনভার্ট করার জন্য করতে পারি, অথবা রিকনভার্ট এই স্টককে আবার পেড আপ শেয়ারে যদি পরিণত করতে চাই সেটাকেও আমরা অল্টারেশন বলবো। সাবডিভাইড করতে পারি, শেয়ারদেরকে শেয়ার স্মলার অ্যামাউন্টে ভাগ করে ফেলতে পারি, ভাগ ছিল ধরো 1000-কে সেটাকে আমরা আরো 100 করছি বা 500 টাকা করে করছি, অথবা আমরা শেয়ার ক্যান্সেলও করতে পারি। Increase of share capital. The rules regarding the increase of share capital as are follows. The company must be empowered by the article of the association to increase the capital section 53(1). If so, such power is given by the article. It must be inserted by altering the article of association. এখন আমরা কিন্তু শেয়ার ক্যাপিটাল বাড়ানোর নিয়মটা করছি, যে কোম্পানিকে অবশ্যই আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনে কিন্তু ক্ষমতা দিয়ে রাখতে হবে যে তুমি তোমার শেয়ার বাড়াতে পারবে, আদারওয়াইজ কিন্তু পারবে না, এটা প্রথম কথা। ওকে, এখন বলছে দেখো যে যদি এই পাওয়ার দেওয়াই না থাকে তাহলে তোমাকে আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন চেঞ্জ করতে হবে, ওইটা আগে অল্টারেশনের বিধান করতে হবে, করে ওটা অল্টার করে ওখানে বিধান হিসেবে লেখে তারপর তুমি শেয়ারে অল্টারে আসো। A resolution is to be taken in the ordinary general meeting in this regard. আমরা যেহেতু আগেই পড়লাম যে একটা রেজলিউশন লাগবে, within 15 days of such resolution notice must be submitted to the register, which the register will enter in the book. Company must decide how the share capital will be increased and how the new shares will be distributed. In case of distributing new shares, the old shareholders, they shall have preemptory rights. অর্থাৎ ওল্ড শেয়ার হোল্ডারদের কিন্তু অধিকার থাকবে আগে শেয়ার পাওয়ার। এরপর দেখো শেয়ার ক্যাপিটাল কমানোর নিয়ম। কমানোর নিয়মে আমরা কিন্তু দেখেছি জটিল আছে। জটিল প্রথম বিষয়টাই হচ্ছে রেজুলেশন লাগবে, স্পেশাল রেজুলেশন, ঠিক না? সেক্ষেত্রে দেখো বলছে কোম্পানি ক্যান ইফ রিকোয়ার্ড রিডিউস ইটস শেয়ার ক্যাপিটাল according to the method prescribed by the provision of section 59. মনে রাখবা যে সেকশন 59 to section 70 of Companies Act 1994, these are the provisions regarding the reduction of the share capital. Normally reduction cannot be done without the permission of the court. খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, কোর্টের পারমিশন ছাড়া কোনো ধরনের শেয়ার ক্যাপিটাল কমানোই যাবে না। In granting permission, the court will consider the interest of the creditors and shareholders of the company, and the rules in this regard are as follows.
The company must be empowered by articles of association. আমরা দেখতেছি যে articles of association করতে ক্ষমতা থাকতে হবে। নাম্বার 2 স্পেশাল রেজলিউশন, আমরা আগেই বলে আসলাম। নাম্বার 3 অ্যাপ্লিকেশন ইজ টু বি মেড টু দ্য কোর্ট, এইটা হচ্ছে নতুন। নাম্বার 3 দেখো একেবারে নতুন, আমি একটু রেড কালার করি ফর ইওর কনসিডারেশন। Application to be made to the court to approve the reduction of the capital under section 60 of the Companies Act. কোম্পানি আইনের সেকশন 60 ধারা অনুযায়ী যদি আমরা কখনো কোনো রিডাকশন করতে চাই ক্যাপিটাল, তাহলে সেখানে আমরা কি করছি, কোর্টের কাছে পারমিশন অ্যাপ্রুভালের জন্য পাঠাচ্ছি। কোর্ট উইল গ্র্যান্ট পারমিশন অন দা ফলোইং কন্ডিশন, দেন কোর্ট আমাদের ফলোইং কন্ডিশনসে গ্র্যান্ট করতে পারে। অল দ্য ক্রেডিটরস হ্যাভ বিন নোটিফাইড, কোর্ট দেখবে যে সকল ক্রেডিটরকে এই ক্যাপিটাল কমানোর বিষয়ে জানানো হয়েছে কিনা। A list of the creditors objecting has been prepared. The objecting creditors have been duly compensated. যে সকল ক্রেডিটরসরা ধরো অনুমতি দেয়নি, তাদের একটা লিস্ট করতে হবে, এবং যারা অনুমতি দেয়নি চেঞ্জ করার, তাদেরকে কম্পেনসেট করতে হবে। Proper notice to be given to the public regarding the reduction of the capital if the court requires so. The reduction of the share capital must be registered with the registrar, and the registrar will issue a certificate declaring that all the conditions of reduction have been complied with. Cancellation of shares, these have not been taken to agreed to be taken by anyone is not reduction of share under section 59 of the Companies Act 1994. It is the diminution of share capital. তো বলছে ক্যান্সেলেশন অফ শেয়ারের সিদ্ধান্ত আসলে গ্রহণ করা যায়, এটা আসলে শেয়ার ক্যাপিটাল একটা কমানোর বিধান, ডিমিনাইজ করা। কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি অ্যান্ড আনলিমিটেড কোম্পানি ক্যান অল্টার দেয়ার ক্যাপিটাল ইন দ্য সেম প্রসিডিওর আন্ডার দ্য সেকশন 70 of the Companies Act 1994. So